পূর্ব অধ্যায় সমাপ্ত হয়েছে। চলো, এতদিন তোমরা যা শিখেছ তার অনুশীলন করো। এটি একটি নতুন প্রয়াস। এতে সামান্যতম ভুল হওয়াও বাঞ্ছনীয় নয়। যাও, অনুশীলন করো। প্রণাম মুনিবর। প্রণাম গ্রহণ করুন মুনিবর। সদা স্নেহময় থাকুন। প্রণাম গ্রহণ করুন মুনিবর। আয়ুষ্মান ভব। প্রণাম গ্রহণ করুন মুনিবর। সদা স্নেহময় থাকুন। প্রণাম গ্রহণ করুন মুনিবর। সদা স্নেহময় থাকুন। বলুন ঋষিগণ, আপনাদের এখানে আগমনের হেতু? হে মুনিবর, আপনি নাট্যশাস্ত্র রচনা করার পর থেকেই আমাদের মনে নানান প্রশ্ন জেগেছে, আর সেই প্রশ্নের উত্তর পেতেই আমরা আপনার সম্মুখীন হয়েছি। জিজ্ঞাসা করুন, কোনো সংকোচ করবেন না। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হলো? এর উদ্দেশ্য কি? আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্ন শুধু নাটকের নয়, জীবনের সারমর্ম বোঝার মাধ্যম। যখন ত্রেতা যুগে মানুষ লালসা, লোভ ও কামনার বশবর্তী হয়ে অধর্ম এবং সংঘর্ষের পথে ধাবিত হয়েছিল, সেই সময় দেবরাজ ইন্দ্র পরম পিতা ব্রহ্মার কাছে এই প্রার্থনা করলেন, এমন একটি মাধ্যম রচিত হোক যার মধ্যে দেখা ও শোনা দুটি একই সঙ্গে সম্ভব, যার দ্বারা মানুষকে আবার ধর্ম, অর্থ এবং মোক্ষের পথে ফিরিয়ে আনা যায়। কিন্তু গুরুদেব, বেদ তো জ্ঞানের ভাণ্ডার। এতে জগতের রহস্য লুকিয়ে আছে। বেদ নিজেই এই উদ্দেশ্য পূরণের জন্য যথেষ্ট। তাহলে নতুন বেদ কেন? কারণ এটি সকলের কাছে সহজলভ্য। সাধারণ মানুষের নাটকের মাধ্যমেই জ্ঞান ও কর্মের পথে ফিরে আসা সম্ভব। আর এই মঙ্গলময় উদ্দেশ্যেই পরম পিতা শ্রী ব্রহ্মা চারটি বেদের তত্ত্বকে একত্রিত করে সৃষ্টি করলেন নাট্যবেদ। চার বেদের তত্ত্ব, সেগুলো কি গুরুদেব? এই নাটকের যে পাঠটি আপনারা শুনলেন, সেটি ব্রহ্মা গ্রহণ করেছেন ঋগ্বেদ থেকে। এই সুন্দর গানের ভিত্তি সামবেদ। যজুর্বেদ থেকে এসেছে অভিনয় এবং অথর্ববেদ থেকে এসেছে রস। এই চারটি বেদের অঙ্গকে সংমিশ্রণ করেই সৃষ্টি হয়েছে নাট্যশাস্ত্রের। তাহলে গুরুদেব, নাটকটি শুধুমাত্র দেবতাদের জন্যই তৈরি হয়েছে? না, ঠিক এই প্রশ্নই অসুররাও
ব্রহ্মার কাছে রেখেছিলেন। এর উত্তরে উনি বলেন, নাট্যশাস্ত্র সকলের জন্য। নাটকে দেবতা, অসুর এবং মানুষের সকল প্রকার শুভ ও অশুভ কর্মের কথা বলা আছে। নাটক শোক, ক্লান্তি ও দুঃখে পীড়িত মানুষদের স্বস্তি প্রদান করে। এতে সব রকমের রস, ভাব, শাস্ত্র, জ্ঞান ও কর্মের সমন্বয় সাধন হয়েছে। পৃথিবীতে এমন কোনো কর্ম ও জ্ঞান নেই যা নাটকে দেখা যায় না। আশ্চর্য গুরুদেব, এ তো সমস্ত শক্তির সমন্বয়। লৌকিক, অলৌকিক ও বহু ধার্মিক সমস্ত প্রাণীর ভাবের প্রতিনিধিত্বকারী এই শিল্প। হ্যাঁ ঋষিগণ, আপনারা নাটককে সমস্ত শিল্পের উৎস বলতে পারেন, অথবা সমস্ত কলার সম্মিলন। কিন্তু গুরুদেব, নাট্যশাস্ত্র একটি অদ্ভুত শিল্প। এটি আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মতোই প্রয়োজন হয়। তাহলে আমাদের সমাজে এটিকে কেন অবহেলিতভাবে দেখা হয়? কেন এটিকে অবহেলিত ও অপ্রাসঙ্গিক বলে মনে করা হয়? আমরা শিল্পী, নীতি নির্ধারণকারী নই। শিল্পকর্মই আমাদের ধর্ম। নীতি নির্ধারণকারীদের উচিত আমাদের শিল্প নিয়ে চিন্তা করা, পরীক্ষার সময় ও সুযোগ তৈরি করা। নাটক শুধু শিল্প নয়, এটি সমাজের দর্পণ। এটি মানব সভ্যতাকে সত্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম। রঙ্গমঞ্চ ধর্ম, জাতি ও ভৌগোলিক সীমাকে অতিক্রম করে সামগ্রিক মানবতার কথা বলে। তাই আজও এই রঙ্গমঞ্চ সমাজের সকল বৈষম্যকে দূর করে সমাজে সমতার ভাব নিয়ে আসে। আর এই ভাব নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারে। নিঃসন্দেহে মুনিবর, শিল্পহীন সমাজ পশুর সমাজ। আমিও এই আশা ও প্রত্যাশা রাখি যে সমাজ শিল্পকলা ও শিল্পীদের তাদের যথাযথ মান ও সম্মান প্রদান করবে, যা তাদের প্রাপ্য। আর সেই কারণেই আমি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ নামে অভিহিত করেছি। সমস্ত বেদের জ্ঞান। হ্যাঁ হ্যাঁ ঋষিগণ, আমার নাট্যকর্মী পুত্রেরা আপনাদের স্বাগতের জন্য একটি উপস্থাপনা প্রস্তুত করে অপেক্ষা করছে। চলুন নাটকের আনন্দ উপভোগ করুন। এই রাষ্ট্রের বৃদ্ধি হোক, সকলের আশা পূর্ণ হোক, আনন্দ সৃষ্টিতে সদা পরিপূর্ণ থাকুক এই জগৎ, ফুল ও ফলে ভরে যাক এই ধরণী, আকাশ সুবিমল হোক, সজ্জনেরা হেথায় নির্ভয় থাকুন, দুর্জনের বিনাশ হোক। Sudara